থার্ড সেমিস্টারের 309-এর সাজেশনের পরে 310-এর সাজেশনটা তোমাদের আজকের বিষয়। 310-এর পেপার থেকে তোমাদের কোন কোন টপিকগুলো থেকে ভালো করে পড়তে হবে এবং কোন কোন জিনিসগুলো কিছুটা কম পড়লেও হবে এবং কিভাবে প্রশ্নের উত্তর লিখবে যথাযথ নম্বর, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। তো এই 310-এর পেপারে একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, আমি 309-এও বলেছিলাম এই কথাটা, যে গল্প মূল টেক্সট বইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। 309 তোমরা যতটাই ভালো করে পড়েছো কি পড়নি, তার থেকেও বেশি ম্যাটার করে 310। এর ছোট গল্পগুলো যদি তোমরা না পড়ো, এর বিষয়বস্তুগুলো যদি না জানো, তাহলে কিন্তু 310 থেকে উত্তর করে আসাটা খুব কঠিন বলে মনে হবে। কারণ বেশিরভাগ প্রশ্নের নম্বর মানে গল্প থেকে লাইন তুলে কিন্তু প্রশ্ন আসে। লাইন তুলে প্রশ্ন আসলে সেখানে কিন্তু যদি তুমি গল্পটা না পড়ে পরীক্ষা দিতে যাও, তাহলে কিন্তু প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে না। আর যদি বা প্রশ্নের লাইন তুলে যদি প্রশ্ন নাও আসে, সেখানে মূল গল্পটা এবং তার বিষয়বস্তু যদি না জানা থাকে, তাহলে কিন্তু উত্তর লেখার যে তোমার ইন্টারেস্ট, সেটা যেমন কমে যাবে, এবং উত্তর লেখার পরে সেই উত্তরপত্র যখন যাচাই হবে, তার মানটাও কিন্তু অনেকাংশে কমে যাবে বলেই মনে হয়। তো ঠিক আছে, 310-এর ক বিভাগ থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে থেকে আমার মতে সাজেস্টিভ মনে হয়েছে এই গল্পগুলো। কোনগুলো? যে রসময়ীর রসিকতা গল্পে প্রভাত কুমার মুখোপাধ্যায় কৌতুক রসের মোড়কে সমাজকে বিদ্রূপ করেছেন। মানে এটা অনেকটা যে ব্যঙ্গাত্মক যে প্রবন্ধগুলো আমরা, ব্যঙ্গাত্মক যে প্রহসনগুলো আমরা পড়ি, সেই রকম ধরনের কিনা, কিংবা কৌতুক রসটাকে সামনে রেখে তিনি পিছনে রেখেছেন সমাজকে। মানে সমাজের যে চালচিত্র, সেটা তিনি সর্বসম্মুখে পরিষ্কারভাবে বলতে পারছেন না বলে এই কৌতুক রসের সাহায্য নিয়েছেন। এই উক্তিটি তোমার কাছে কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়েছে সেটা আলোচনা করতে হবে। দ্বিতীয় প্রশ্নটা, প্রতিবাদী নারী চরিত্রের স্বরূপ কিভাবে রসময়ী রসিকতা গল্পে ফুটে উঠেছে। এখানে প্রতিবাদী নারী চরিত্রের স্বরূপ বোঝাতে গেলে প্রতিবাদী নারী চরিত্রের ক্ষেত্রে বিনোদিনীকেও কিন্তু লিখতে হবে এবং রসময়ীকেও লিখতে হবে। কেন প্রতিবাদী নারী চরিত্রের কথা তাদের মধ্যে দেখা গেছে? এই যে রসময়ী, এই গল্পটির মধ্যে বহু বিবাহ প্রথার বিরুদ্ধে একটি আওয়াজ তোলা হয়েছে। লেখক আওয়াজ তুলেছেন যে বহু বিবাহ প্রথা যেন বন্ধ করা হয়, এবং তার রেশ যদি সমাজে থাকে, তার পরিণাম কতটা খুব মানে খারাপ হতে পারে সেইটা দেখানো কিন্তু রসময়ী রসিকতা গল্পটির মূল বিষয়বস্তু। সেক্ষেত্রে এই প্রতিবাদী নারী রসময়ী প্রথম যতই সে ঝগড়ার মাধ্যমে হোক কিংবা রঙ্গরসিকতার মাধ্যমে হোক, সে কিন্তু প্রথম প্রতিবাদ শুরু করেছিল বহুবিবাহ প্রথার বিরুদ্ধে। এবং রসময়ী মারা যাওয়ার পরে তার দিদি বিনোদিনী যেভাবে তার বোনের চিঠিগুলো সরবরাহ করে বহুবিবাহ প্রথার বিরুদ্ধে, সেও কিন্তু প্রতিবাদী নারী চরিত্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে বর্ণনা করা যেতে পারে। পরের গল্প চলে যাচ্ছি মহানগর। এক্ষেত্রে মহানগর গল্পের নামকরণের সার্থকতা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কিংবা মহানগর গল্পটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি বলবো প্রত্যেকটা গল্প খুব ভালো করে পড়ে যাও, যাতে এখান থেকে যা কিছু প্রশ্ন আসুক সেটা লিখতে পারা তোমাদের কাছে যেন খুব বড় চ্যালেঞ্জ হয়ে না দাঁড়ায়। পরের প্রশ্ন, ব্যঙ্গ রূপক হিসাবে গা মানুষ জাতির কথা গল্পের সার্থকতা বিচার করো। এক্ষেত্রেও তাই, যে এইভাবেও প্রশ্ন আসতে পারে যে ব্যঙ্গ রূপক হিসেবে গা মানুষ জাতির কথা গল্পটির নামকরণের সার্থকতা, কিংবা যাই হোক না, সেক্ষেত্রে প্রত্যেককে, যাদের বলবো প্রিপারেশন একেবারে শুরু করনি এখনো, ভেবেছিলে যে পরীক্ষা আসুক না, পরীক্ষার ডেট দিক তারপরে শুরু করব, তারা গল্পটা খুব ভালো করে পড়ে যাবে এবং মূল গল্পের বিষয়বস্তুটা যেন তাদের জানা থাকে। এবং যদি স্পেসিফিক ভাবে পড়তে হয়, তাহলে ব্যঙ্গরূপক হিসাবে গা মানুষ জাতির কথা গল্পটা কতটা গুরুত্বপূর্ণ, এটা খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা গেল বিভাগ ক। এবার বিভাগ ক্ষয়ে আমি চলে যাব। বিভাগ ক্ষয়ে রয়েছে সুন্দরম গল্প থেকে। এক্ষেত্রেও বলবো এখান থেকেও লাইন তুলে প্রশ্ন আসতে পারে। গল্পটা সবাই খুব মন দিয়ে পড়বে। এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে পড়ছে মধ্যবিত্তের মুখস্খলনের গল্প হলো সুন্দরম।
এই উক্তিটি তোমার কাছে কতটা যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে সেটা তোমার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিয়ে তুমি দেখাতে পারো। এই উক্তিটা কি তোমার পক্ষে সত্যি বলে মনে হয়েছে না মিথ্যে বলে মনে হয়েছে? তুমি এর পক্ষে জবাব দিতে পারো কিংবা বিপক্ষে জবাব দিতে পারো, সেটা আলোচনার সপক্ষে যুক্তি দেখাতে হবে। কিন্তু এক্ষেত্রে অবশ্যই মধ্যবিত্তের মুখোশটাকে যেন টেনে খুলে দেওয়া হয়েছে সুন্দরম গল্পে। তথাকথিত সুন্দর বলতে এটা আমরা যা বুঝি তার বাইরে গিয়ে মধ্যবিত্ত মানুষদের যে চিন্তা চেতনার একদম মনস্তাত্ত্বিক একটা বিশ্লেষণ করে গল্পকার কিন্তু এখানে দেখিয়েছেন, এবং সেখানে সৌন্দর্যের সংজ্ঞাটাই যেন ভুল হয়ে গেছে। প্রকৃত সুন্দরকে খুঁজে পাওয়াই যেন যাচ্ছে না, অসুন্দরের মাঝে যেন প্রকৃত সুন্দর কোথাও হারিয়ে গেছে। পরের গল্প, সুন্দরম গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং পরের গল্প গিরগিটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। গিরগিটি গল্পটা, জ্যোতিরিন্দ্র নন্দীর গিরগিটি গল্পটি যৌনতার নয় সৌন্দর্য চেতনার। এক্ষেত্রে তোমাদের জন্য মায়া চরিত্রটাও খুব ইম্পর্টেন্ট, এবং মায়া চরিত্রটার বিশ্লেষণ করতে গিয়েও কিন্তু এই প্রসঙ্গটা আসে, যেটি সৌন্দর্য চেতনার গল্প, যৌনতার নয়। আরেকটি প্রশ্ন এখান থেকে আসার মতো, প্রকৃতি ও মানুষ কিভাবে গিরগিটি গল্পে মিলেমিশে গেছে। এই দুটো প্রশ্নের ক্ষেত্রে এই তিনটে প্রশ্নই যদি আমরা মিলিয়ে দেখতে যাই, প্রত্যেকটার সাথে কিন্তু মায়া চরিত্রটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং সেখানে কিছুটা এই যে প্রথম প্রশ্নটা যে সৌন্দর্য চেতনার, এখানে ভুবনকেও আনতে হবে এবং মায়ার যে স্বামী প্রণব তার তার অবতারণাও করতে হবে। এটা গেল বিভাগ ক্ষয়ের। বিভাগ গয়ে রাখা হয়েছে প্রথমেই ইয়ে থেকে, শহীদের মা থেকে। যদিও শহীদের মা তোমাদের আগের বার চলে এসছে, তবুও এবার যে আসবে না এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এখানে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, পার্টির কাছে বাবা ছেলে ভাই বলে কিছু নেই, পার্টির পরিচয়ই একমাত্র পরিচয়। কোন গল্প সম্পর্কে একথা বলা হয়েছে? এটা অবশ্যই শহীদের মা, তোমরা বুঝতেই পারছো যে শহীদের মা গল্পের লাইন। এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে এই গল্পের রাজনৈতিক পরিমণ্ডল কিভাবে উকি উকি দিয়েছে। অনেকটা এক, কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমাদের অ্যান্সারটা লিখে আসতে হবে। পরের গল্প হলো শবাগার থেকে। শবাগারের প্রশ্ন, মৃত্যুর এক ভয়াল আদিম রূপ শবাগার গল্পে কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। পরের প্রশ্ন, শবাগার গল্পে নকশাল আন্দোলনের চিত্র কিভাবে প্রতিভাত হয়েছে তা বিশ্লেষণ করো। এই শবাগার গল্পটা যদি আমরা ভালো করে পড়ি, অবশ্যই গল্পটা পড়ি, আমি বারবার করে বলছি গল্প পড়তে হবে। এখানে একদিকে যেমন মৃত্যুর একটা ভয়ঙ্কর থ্রম্বোসিসের যে প্রভাব আর কি, সেই থ্রম্বোসিস দেখা গেছে, এবং তার সাথেই নকশাল আন্দোলনের চিত্রও কিন্তু এখানে দেখা গেছে। তাহলে দুটো দিক এই গল্পটা থেকে আমরা পেয়েছি, এবং সেটা কিভাবে ফুটে উঠছে সেটা তোমাদের নিজের ভাষায় বিশ্লেষণ করে দেখাতে হবে। পরের প্রশ্ন হলো, ভেবেছিলাম গল্পটা কার লেখা এবং এই গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। ভেবেছিলাম গল্পটা তোমরা জানোই কার লেখা, এবং এই গল্পটা কতটা নামকরণ সার্থক হয়েছে। পরের প্রশ্ন, মধ্যবিত্ত পরিবারের অবক্ষয়ের চিত্র কিভাবে ফুটে উঠেছে ভেবেছিলাম গল্পে, সেটা আলোচনা করে দেখাতে হবে। বিভাগ ঘয়ে চলে যাচ্ছি। বিভাগ ঘয়ে রয়েছে, প্রকৃতি ও মানুষের দ্বৈরথে প্রকৃতির জয় ঘোষণা হয়েছে, গাছটা বলেছিল গল্পে। এই উক্তির সপক্ষে যুক্তি দেখাও। অসাধারণ মনস্তাত্ত্বিক বলবো না, অসাধারণ একটা ভিন্ন মাত্রার একটি গল্প গাছটা বলেছিল সৈয়দ মুস্তাফা সিরাজের। তো এই গল্পটার মধ্যে একটি গাছকে দেখা যাচ্ছে, যে গাছটি সবাইকে বলছে মর মর মর, এবং যাকেই বলছে সেই মারা যাচ্ছে। এরই অবতারণা পরের প্রশ্ন দেখা যাচ্ছে, অলৌকিক পরাবাস্তবের গল্প হলো গাছটা বলেছিল। মানে এখানে একটা অলৌকিক ভাবনার কথা দেখা দিয়েছে, এবং সেটা কতটা লৌকিক কিংবা অলৌকিক সেটা আলোচনা করে দেখাতে হবে। পরের প্রশ্ন, রূপক ধর্মী গল্প হিসেবে ওরা এই পৃথিবীর কেউ না গল্পটির সার্থকতা বিচার করো। তাহলে ওরা এই পৃথিবীর কেউ না, এটাও অসাধারণ সুন্দর একটি গল্প। দুটি ছেলে মেয়ের কথা রয়েছে, তারা মনে হচ্ছে যেন এই পৃথিবীর রক্ত মাংসে গড়া যে মানুষ আমরা, যাদের মধ্যে লোভ লালসা কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা অনেক কিছুই রয়েছে, এরা যেন তার সবকিছুর বাইরে, এবং সেটা রূপক হিসেবে কিভাবে তার সার্থক হয়েছে সেটা দেখাতে হবে। এই কটা আমার মনে হয়েছে এই এই প্রশ্নগুলো তোমাদের ইয়ারের জন্য সাজেস্টিভ প্রশ্ন।